প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান সাহেবকে ভিজিট করতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আর এই বিশেষ অতিথি হাতে একটা লজেন্স নিয়ে এসেছেন। সেই লজেন্সটা হলো যে বাংলাদেশের উপর তারা ট্রাভেল ব্যান 3 নাম্বার লেভেল থেকে 2 নাম্বার লেভেলে করেছেন। দেখুন, এই লজেন্সটা এতটাই মানে একটাই লজেন্স, যা আর কিছু নাই। সার্জিও গর সাহেব পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে ভিজিট করার পরও ওনার যে ইয়ে দিয়েছেন, ওনার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এটা বলেছেন যে বাংলাদেশ থেকে এখন ট্রাভেল ব্যান তুলে নেওয়া হলো। তারেক রহমান সাহেবকেও একই লজেন্স উনি দিলেন। আর ট্রাভেল ব্যানটা কি? ট্রাভেল ব্যান তো এটা ইউএস যাকে তাকে দেয়, এবং এটা দিয়েছিল ইউনূসের আমলে, যে লেভেল 3, যে বাংলাদেশ একটা অত্যন্ত বিপজ্জনক কান্ট্রি। আমি মনে করি বাংলাদেশ সেরকম বিপজ্জনক এখনো রয়ে গেছে। জঙ্গিদের দ্বারা শাসিত, জঙ্গি ভারাক্রান্ত, জঙ্গির উপদ্রবে আক্রান্ত, সন্ত্রাসে আক্রান্ত একটা রাষ্ট্র বাংলাদেশ। সেখানে ট্রাভেল ব্যান 3 থেকে 2-এ নামিয়ে ইউএস আসলে এটা কি দিল আমি এখনো বুঝলাম না। যে একটা সুপার পাওয়ার আসলে যখন দেখেন তাদের টাকা পয়সার এতটাই অভাব, এবং তারা নিজেরা এমন একটা সিস্টেম গড়ে তুলেছিল শুধু যুদ্ধ যুদ্ধ সরঞ্জাম তৈরি করার একটা ইকোনমি, মার্কিন যুক্তরাষ্ট্র। সেই রাষ্ট্র এখন আর কিছু দিতে পারে না কাউকে। সেই রাষ্ট্র এমন একটা ব্যবস্থা তৈরি করেছে তার অস্ত্র গোলা বারুদের কারণে এবং নিজস্ব অভ্যন্তরীণ কিছু ভালো ব্যবস্থার কারণে সে সারা বিশ্বে 1 নাম্বার ক্ষমতাধর হিসাবে এখনো টিকে আছে। কিন্তু যেই সরকারকে সে ফেলে দিয়ে নতুন সরকার আনলো, যেই রাষ্ট্রে সে এখন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা, সেই বিনিয়োগের তার কোনো সক্ষমতা নাই, এবং সেটা সে কিছু দিতেও পারছে না। কি করুন অবস্থা না গোর সাহেব এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেবের। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে এটা আমি আগেও বলেছি, যে ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেকটা অবুঝের মতো সারা পৃথিবী থেকে টাকা তোলার জন্য উনি এই ওনার যে কি বলে এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড, যেটা ইউনূস তারেক রহমান সবার মাধ্যমে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছেন, সেটা করেছেন এবং কোথাও সফল হতে পারেন নাই, একটা চুক্তিও করতে পারেন নাই বাংলাদেশ ছাড়া কারোর সাথে। চিন্তা করুন, 24-এর জঙ্গিরা যদি আমাদের রাষ্ট্রটা দখল না করতো তাহলে তো এটাও সম্ভব হতো না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসলে কোনো কিছুই জিতেনি এখন পর্যন্ত। শুধু ওই যে 14টা বোয়িং বিমান তারেক রহমান সাহেব কিনেছেন, সেটা ছাড়া। যা হোক, আমি যেই জিনিসটা আগে একটু বলে নেই, যে গর সাহেব ফাইনালি তারেক রহমান সাহেবের সাথে মিটিং করলেন। মিটিং করার পরে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তাদের ফেসবুকে একটা প্রেস রিলিজ ছেপেছে। সেই রিলিজটা নিয়ে আগে একটু আলোচনা করব, তারপরে গোর সাহেবরা এটা নিয়ে কি বলছেন সেটা আলোচনা করব। প্রেস রিলিজে বলছেন তারেক রহমানকে গোর সাহেব প্রশংসা করছেন, মার্কিনিরা প্রশংসা করছে, এবং ভালো কথা, প্রশংসা তো করবেই। তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী পেলে আমেরিকানরা প্রশংসা করে, কিন্তু একটা বলিষ্ঠ প্রধানমন্ত্রী পেলে আমেরিকানরা প্রশংসা করে না, তাকে ঠেলে ফেলে দেয়। এটা কেন হয় বলেন তো? কারণ একটা দুর্বল প্রধানমন্ত্রীর সাথে যে কোনো ব্যবস্থা, মানে তারা সবসময় দুর্বল চায়, এটা সবাই জানে যে দুর্বলকে আসলে নানান ধরনের আপনার মিসট্রিট করা যায়, দুর্বলকে এক্সপ্লয়েট করা যায়, সেই জিনিসটাই হচ্ছে। এছাড়া ওই যে গর সাহেব যেটা ট্রাভেল ব্যান তুলে নিয়েছেন, ট্রাভেল ব্যান ইউএস এর 3 রকম আছে। যে 3 নাম্বারটা হলো যে এখানে যেতেই পারবা না মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বলে। 2 নাম্বার ট্রাভেল ব্যান মানে হলো যে 2 নাম্বার লেভেল হলো যে এইখানে যেতে পারো, চিন্তা ভাবনা করে যাও। আর 1 নাম্বার হলো সেটা বলে যে এখানে তোমরা মোটামুটি ন্যূনতম কি বলে ন্যূনতম সাবধানতা অবলম্বন করে যাও। এই হলো মার্কিনীদের 3টা ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল বলে, লেভেল 3, 2, 1, যেটা আমি সংক্ষেপে বললাম। এখন গোস সাহেব বলছেন এতে বাংলাদেশে আমেরিকান বিনিয়োগ আসবে। সত্য কথা হলো গোস খলিলুর রহমান এই কথা বলেন
যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি। তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন। যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্টভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন, কিন্তু এখন পুরুষ তো এইটা বললাম না। 2 ঘন্টা কি আলাপ করেছেন? আর এই মিটিং এ যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা ক্যান্সেল করেছে। হ্যাঁ, খলিলুর রহমান সাহেবের সাথে যখন মিটিং করছে তারও 2 ঘন্টা আগে সার্জিও গোর ক্যান্সেল দ্য ডিনার, 2 আচ্ছা। hours বিফোর গোয়িং ইনটু দিস মিটিং। ঠিক আছে? সো এই তাহলে জিনিসটা আমি এইগুলো কিসের সিগন্যাল? এই যে খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক, সেখানে আপনি যেটা বলছেন যে ইনফরমেশন গুলো যে উচ্চ বাচ্য হয়েছে, লাউডলি কথাবার্তা হয়েছে, এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে খলিলুর রহমান সবকিছুর বিষয়ে অস্বীকার করলেন, এটা আলোচনা হয়নি, ওটা আলোচনা হয়নি। এবং আপনি বলছেন তাহলে কি বিষয় আলোচনা হলো, এবং ডিনার ক্যান্সেল। পরবর্তীতে এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের একান্ত বৈঠক, খলিল সাহেবের সঙ্গে যে সময় দিয়েছেন বৈঠকে, তার চেয়েও অনেক বেশি সময় দিয়েছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং বাংলাদেশে বসে বাংলাদেশ ইস্যুতে এবং এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইস্যুতে তারা দুইজন মিলে এই ঢাকা শহরে বসে কথা বলছেন। সবকিছু মিলিয়ে আপনার কাছে মানে সিগন্যালটা আচ্ছা কি মনে আচ্ছা, হচ্ছে? একটা জিনিস খুব সিম্পল। হ্যাঁ, ত্রিবেদীর সাথে বাংলাদেশে বসে যে কথা হবে সেটা কি গভর্নমেন্ট, পলিটিক্স, আওয়ামী লীগ বাদে কি কথা হবে? রাইট। হোয়াট এলস ক্যান বি টক? এইটাই তো কথা। ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনের ব্যাপারে যে কি ইলেকশন হয়েছে, ইনক্লুসিভিটি ছিল কি না, এইসবই তো আলাপ হবে। ইন্ডিয়ান হাই কমিশনার ফর বাংলাদেশ যিনি আছেন ওনার সাথে সাউথ এশিয়ার ইনভয় কি আর আলাপ করবে? ইট উইল বি অনলি অ্যাবাউট ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। আর কিসের আলাপ করবে? যেমনটি বলি, ওই যে মিটিং এর কথা বললাম, ওদের স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু ওরা বলেছেন যে আমাদের চুক্তি যেটা শেষ হয়ে যাচ্ছে, গ্যাঞ্জেস, এই যে গঙ্গার পানির যে চুক্তিটা, ওইটা তারা একটা ওরা অপটিমিস্টিক একটা নিয়েছেন যে এইটা আমাদের যত দ্রুত শেষ হওয়ার আগেই আমাদের আলোচনা করা দরকার। এইটাও আছে ওই মিটিং এর রেজলিউশনে, ওদের পার্লামেন্টের যে ওদের যে বৈঠকটি হয়েছে। সো দে হ্যাভ ডিসকাসড বাংলাদেশ। গোর হ্যাজ ডিসকাসড বাংলাদেশ উইথ খলিল। খলিলের চেহারা এই জিজ্ঞেস করলেই ওর চেহারাটা কেমন যেন, আমি দেখলাম টিভিতে, কেমন যেন ওর চেহারাটা ছিল। চেহারাটা ওয়াজ নট এ ভেরি হ্যাপি চেহারা। আমার প্রশ্ন হচ্ছে, যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে, আমাদের স্বাধীন চিন্তা ভাবনা আহ মানে আমাদের মতো করে করতে পারবো না, সেই জায়গাটি নির্ধারিত হয়েছে। এবং এই মার্কিন চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য নানান মহল থেকে দাবি উঠছিল। তাহলে সেই মার্কিন চুক্তি রেখে এখন যে একদিকে চীনের দিকে ছুটে যাওয়া, অন্যদিকে রাশিয়ায় ছুটে যাওয়া, ভারতের সাথে একটা দ্বিধা দ্বন্দ্বময় অবস্থা এখনো রয়েছে, আসলে সরকার এখন কি করবে? বিএনপি সরকারের সামনে পথটা কি? না, সরকারের তো ক্লিয়ার থিঙ্কিং নাই। এই সরকার তো যেভাবে চলছে এর মধ্যে আমি কোনো ম্যাচিওরিটি দেখি না সরকারের মধ্যে। ফরেন পলিসি তো খুবই ইন্ট্রিকেট একটা পলিসি, বিকজ দ্য এন্টায়ার জিও পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ডলার, পেট্রো ডলারের অবস্থা খারাপ হচ্ছে। এই জিনিসগুলি তো ওরা হ্যান্ডেল করতে পারছে না, পারবে না যতক্ষণ পর্যন্ত ইউ ডু নট হ্যাভ এক্সপার্টস। খলিলুর রহমান ইজ নট এন এক্সপার্ট। ইউ সে একটা জিনিস বলি পান না, খলিলুর রহমান মে হ্যাভ স্টুড ফার্স্ট, হি মাইট হ্যাভ স্টুড সিক্সথ, আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ফার্স্ট আর সিক্সথ হলেই যে আপনি খুব বিরাট কিছু ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন তা তো না। আমার সাথে যে ফার্স্ট বয় ছিল থ্রু আউট দি স্কুল, ওকে তো আমি কোথাও দেখি না, ইজ গন মিসিং টোটালি। সো খলিলুর রহমান will misguide this government. এই গভর্নমেন্টের উচিতই হয় নাই যে খলিল রহমানকে ফরেন মিনিস্টার করার জন্য। কিন্তু আমার মনে হয় আমার প্রাইম মিনিস্টারের যে থিঙ্কিং, উনি যেটা চিন্তা করেন যে খলিলুর রহমান ছাড়া পশ্চিমাদের সাথে আমি ডিল করতে পারবো না, কাজে খলিলুর রহমান ইজ রিকোয়ার্ড।
আর খলিলুর রহমান প্রেস কনফারেন্সে একটি কথা বলেছিল যে আমি সেপ্টেম্বরের 8 তারিখ না কয় তারিখে আমি ওই প্রেসিডেন্ট অফ দি জেনারেল অ্যাসেম্বলি ওই পদটি আমি ওইখানে গিয়ে বসবো। তো আমি জানি না যে উনি ফরেন মিনিস্টার তখন থাকবেন কি থাকবেন না। আর যাদেরকে সাথে রাখা হয়েছে খলিলুর রহমানের সাথে, সেগুলি যে খুব বেশি কিছু করতে পারবে তাও মনে হয় না। যে কি একজন আছে না, ওই যে হুমায়ুন আপনি কবির, যে পড়াশোনা উপদেষ্টা বলে হুমায়ুন কবির। উপদেষ্টা নাকি পলিটিক্যাল উপদেষ্টা, সে তো ওইখানে দাঁড়ায় থাকে খলিলের সাথে লাইক এ ডাফার। সো আই মিন যদি ডাফার্সদেরকে আপনি দিয়ে দেন ফরেন মিনিস্ট্রি চালাতে, আর একজন হইলো অতি চালাক, বিশেষ খলিলুর রহমান। খলিলুর রহমান অতি চালাক, ডাফার আপনার অ্যাডভাইজার। সো আপনি ওদেরকে দিয়ে যদি ফরেন মিনিস্ট্রি চালান, তাহলে আমার মনে হয় না যে আপনি সরকার অনেকদিন চালাতে পারবেন। ইট ইজ নট পসিবল। আজকালকার যে পৃথিবী আছে, যে চেঞ্জিং গ্লোবাল অর্ডার যেটা আছে, এখানে আপনার পক্ষে চালানো সম্ভব হবে না দেশ। সার্জিও গোর যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, মানে যে আলোচনাগুলো করছে, অন্তত তার মধ্য দিয়ে যে বার্তাগুলো বেরিয়ে আসছে, আহ আমি আবারও দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে আসি। আপনি নিজেই বলেছেন যে এখানে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স, ইনক্লুসিভ পলিটিক্স, জিও স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে না, এটি ভাববার কোনো কারণ নেই। যদি তাই হয়ে থাকে, আপনার কি মনে হয় ওইখানে ইনক্লুসিভ রাজনীতি বলতে তারা কি সরাসরি কোনো প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ গভর্নমেন্টকে, মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? ডেফিনেটলি তারা দিয়েছে। ডেফিনেটলি সার্জিও গোর যখন বসেছে খলিলের সাথে তখন দিয়েছে, এবং এর পরপরই সে যখন মিটিং করেছে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে, তখন কি ডিসকাস হবে? ইউ টেল মি। সার্জিও গোরের এজেন্ডাটা কি? ইটস অ্যান আমেরিকান এজেন্ডা। ইটস অ্যান আমেরিকান এজেন্ডা। এইখানে তো আপনি ডেমোক্রেসি, ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশন সবকিছুই তো আলাপ করবেন। আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট তো সার্জিও গোর উইল নট টক উইথ ত্রিবেদী। হাই কমিশনের সাথে তো আমেরিকান ইন্টারেস্ট, যে আমি এখানে বেস বানাতে চাই, আমি অমুক করতে চাই, এইটা তো আর আলাপ করবে না সে ত্রিবেদীর সাথে। এই আলাপ তো করলে ইসের সাথে হবে, ফরেন মিনিস্টারের সাথে হবে, প্রাইম মিনিস্টারের সাথে হবে। ত্রিবেদীর সাথে তো শুধু আলাপ হবে বাংলাদেশের সিচুয়েশন, আওয়ামী লীগের সিচুয়েশন, শেখ হাসিনার সিচুয়েশন, এই জিনিসগুলি আলাপ হবে, বিকজ দ্যাট ইজ হিজ কনসার্ন ত্রিবেদীর। ওর তো এই কনসার্ন না যে এখানে আমেরিকান বেস বানাবে কি। ওই আলাপগুলি তো একটা মাছ হায়ার লেভেল হবে উইথ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উইথ দি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওরা আলাপ করবে ইসের সাথে, সেক্রেটারি অফ স্টেটের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, এখানে ভালো হবে না খারাপ হবে করা, ওদের ইনফ্লুয়েন্স এখানে যদি বেশি বাড়ে, হোয়াট ইফেক্ট ইট উইল হ্যাভ অন ইন্ডিয়া। এগুলি ইন্ডিয়ান কনসার্নস আছে, বাট ত্রিবেদীর সাথে তো এই কনসার্নস গুলি আলাপ হবে না। নো ওয়ে। আচ্ছা, যদি হয়ে থাকে এবং যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টেই তারা বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আহ যুক্তরাষ্ট্র তো আওয়ামী সরকারের পতন চেয়েছিল, সেই আওয়ামী লীগকে আবার কেন ফিরিয়ে নিয়ে আসতে চাইছে? আচ্ছা, ওই সময় একটু খেয়াল করবেন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ ছিল যে আমরা সাউথ এশিয়া আমরা নিজেরাই দেখব, তোমাকে মাতবুরি করতে হবে না সাউথ এশিয়াতে। বুঝছি, তখন এই জিনিসগুলি হয়েছিল। পরবর্তীতে এই অ্যাডমিনিস্ট্রেশন এসে বলেছে মাই ফ্রেন্ড মোদি উইল লুক আফটার সাউথ এশিয়া। সো এখন মোদি দেখবে, ইন্ডিয়ানস উইল লুক আফটার সাউথ এশিয়া, নট দি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টলি ইনভলভ হবে না। তারা কথাবার্তা বলবে, বাট ডাইরেক্টলি ইনভলভ হবে না তারা। সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। ডিপ স্টেট যেটা ছিল তখন বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ওরা এখন নাই। দেখেন, আপনি হাসকে দেখেন কিভাবে কাজ করতেছিল, ডেভিড লুকে দেখেন, আরেক মহিলা ছিল, নাম আমি ভুলে গেছি, সেও এসেছে বাংলাদেশে। বিকজ আই রিমেম্বার দ্যাট মহিলা ওয়াজ ইনভলভড ইন দি ওভারথ্রো অফ দি ইউক্রেনিয়ান রিজিম। ইউক্রেনের যে প্রেসিডেন্ট, যে পরে রাশিয়া চলে গেল, ওইখানে ওই মহিলা ছিল। খালি ছিল না, ওই স্কোয়ারে, সে আন্দোলনের সময় ওই স্কোয়ারে মজুদ ছিল। শি ওয়াজ অলসো ইন দিস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে তাহলে এখন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কি?
আর তারা তো নিজের খেয়ে বোনের মোষ তাড়াবে না, তাহলে তারা এখন ইনক্লুসিভ check নির্বাচন, China, ইনক্লুসিভ পলিটিক্স কথা বলছে কেন? to check China. হুম। আর ইনক্লুসিভ পলিটিক্স ওদের আবার ওদের হোম ইসের জন্য আবার ডেমোক্রেসির একটা ব্যাপার আছে, গণতন্ত্র, যেটা নিয়ে তারা মার্কেটিং করে, আবার উল্টা কাজও করে। সেটা তো মাদুরো সেটা তো 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বললো যে না, জনগণের অংশগ্রহণ মানে ইনক্লুসিভ নির্বাচন, সব দলকে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। আবার 24শে 7 জানুয়ারি নির্বাচনের আগে বলেছিল যে সব দলকে নিয়েই ইলেকশন করার অর্থ হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। মানে এক এক সময় এক এক কথা। এখন Right. তাহলে এখন এই যে নতুন বেশ, এখন নতুন হলো যে আমরা এখানে, আই থিঙ্ক দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড দ্যাট আওয়ামী লীগ এর জন্য স্পেস ক্রিয়েট করো, হুম। ওদেরকে এখানে পলিটিক্স করতে দাও। দে আর নট ইন এগ্রিমেন্ট উইথ হোয়াট ইউনুস হ্যাজ ডান। তাহলে বিকজ এই অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে ইউনুস হলো ডেমোক্রেটসদের লোক, ইউনুস ফাইন্যান্স করে ডেমোক্রেটসদের, কাজে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি অ্যালার্জিক টু দ্য ডেমোক্রেটিক ইয়ে। কিন্তু ইউনূস তো এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। তিনি আবার এই ইন্ধনগুলো কোত্থেকে পাচ্ছেন? আমার মনে হয় না এইগুলি বোধহয় একটা প্রোপাগ্যান্ডা। দিস ইজ আ প্রোপাগ্যান্ডা। ইউনুসের কোনো স্কোপই নাই তারেক অ্যাডমিনিস্ট্রেশনে এসে সে এখানে এসে বসবে অ্যাজ প্রেসিডেন্ট। এই স্কোপটা নাই, এই স্কোপটা নাই। দিস ইজ গন, ইউনুস ইজ গন। ইউনুসকে আমাদের জনগণ বুঝে গেছে যে ইউনুস কি চিজ, এন্ড ইউনুস ক্যান ডেলিভার নাথিং। জনগণ মনে করেছিল যে ইউনুস তো এরকম তালি দিলে সব হয়ে যাবে, মানে হিজ আ জাদুঘর মনে করেছিল। বাট সে যে কত বড় ফ্রড টাউট, এইটা জনগণ বুঝে গেছে। হিজ আ হারামজাদা অফ দ্য হাইয়েস্ট অর্ডার, এইটা জনগণ বুঝছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহসেন রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, অ্যাডভোকেট মোহসেন রশিদ যেভাবে বিশ্লেষণ করছিলেন নিশ্চয়ই তার অনেক দিক থেকে বাস্তব ভিত্তি রয়েছে। আমাদের এখন দেখার বিষয় আসলে বাংলাদেশ কেন্দ্র করে ভূ রাজনীতি কোন দিকে যায়। আজকে যখন তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দুরবস্থা দেখি, তখন সত্যি সত্যি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রীগুলোর দিকে তাকালে আমার কিন্তু অত্যন্ত গর্ব হয় এবং শ্রদ্ধায় বুক ভরে আসে। সে কাহিনী বলার জন্য এই ভিডিওটা করছি। বন্ধুরা দেখুন, আপনারা দেখেছেন যে ডক্টর খলিলুর রহমান এর আগে সাংবাদিকদের সামনে হাজির হয়ে তার সাথে আমেরিকান প্রেসিডেন্টের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোরের যে বৈঠক সম্পর্কে উনি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং তার পাশে যেভাবে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা একটা অবুঝ শিশুর মতো, কিংবা বলা যায় যে অনেকটা দৃষ্টিকটুভাবে হাসছিলেন, এবং তার পাশে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত অত্যন্ত বিরস বদনে দাঁড়িয়েছিলেন। তার বিপরীতে আমরা যদি শেখ হাসিনার নিয়োগকৃত পররাষ্ট্রমন্ত্রীদের দিকে তাকাই, এই দুটো সরকারের পার্থক্যটা আমাদের চোখে পড়ে। আমি চাই বন্ধুরা আপনারা সবাই এই পার্থক্যগুলো জাতির সামনে তুলে ধরুন, কারণ আমরা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, তার বিভিন্ন মন্ত্রণালয় নানানভাবে 2024 সাল পর্যন্ত, একেবারে 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, আরো ভালোভাবে বলতে গেলে শেষ 8-10 বছর, বিভিন্ন সাইবার সন্ত্রাসীদের দ্বারা এমন ভাবে প্রপাগান্ডার শিকার হয়েছিল। দেশে মানুষ এক ধরনের চিত্র পাচ্ছিল, কিন্তু বাস্তব চিত্রটা এখন আমাদের তুলে ধরার সুযোগ এসেছে, একদম দেখিয়ে দেখিয়ে কি করছেন আমাদের বর্তমানে এই যে 2024-এর জঙ্গি উত্থানের পর ফিরে আসা তারেক রহমানের সরকার, ইউনুস হয়ে তার যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা করছে সেটা যদি আমরা দেখি। আরেকটা জিনিস দেখবেন যে 2024-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশে কিন্তু মিডিয়া বলতে এখন আর কিছু নাই, একেবারে কোনো মিডিয়া নাই। মিডিয়ার মৃত্যু ঘটেছে। ঠিক শেখ হাসিনা সরকার যেদিন চলে গেছে সেদিনও বাংলাদেশে মিডিয়ার মৃত্যু ঘটেছে। ফলে বাংলাদেশের মানুষ এখন যা কিছু তথ্য পায়, বিচার বিশ্লেষণ পায়, সেটা আসলে এই ধরনের ফেসবুক, ইউটিউবের মাধ্যমে পায়।
আর তারেক রহমানের সরকার অত্যন্ত সৌভাগ্যবান, ইউটিউবে যারা কথা বলে এমনকি তারেক রহমান সরকারের সমালোচনা করে, আমি সহ, আমি তো সমালোচনা অত্যন্ত কম করি, তারেক রহমান সরকারকে আমি কিছু পরামর্শ দিই, কারণ আমি তারেক রহমানের দলকে মনে করি যে বাংলাদেশের দ্বিদলীয় শাসন ব্যবস্থায় তারা গণতান্ত্রিক দল হিসাবে তাদের থাকা দরকার আছে। সেই হিসাবে আমি তারেক রহমান সরকারকে অনেক পরামর্শ দিই, কিছু সমালোচনা করি, বাট যারা সমালোচনা করেন তারাও কোনো তির্যক সমালোচনা করেন না, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু কোনো সাইবার সন্ত্রাসী কিন্তু তারেক রহমান সরকারের বিরুদ্ধে লেগে থাকলে দেখতেন এই যে 2 দিন আগে ডক্টর খলিলুর রহমান একটা কথা বলেছিলেন যে ভারত আর চীনকে তুলনা করতে গিয়ে উনি স্ত্রী আর সতীনের সাথে তুলনা করেছিলেন। আপনারা কি দেখেছেন বাংলাদেশের কোনো মিডিয়া এটা নিয়ে একটুখানি টিটকারি মেরেছে? কোনো সাইবার সন্ত্রাসী কথা বলেছে? কোনো ইউটিউবার, কোনো ফেসবুকে একটা গালমন্দ করা হয়েছে? অথচ ডক্টর মোমেন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় উনি একটা মন্তব্য করেছিলেন ভারত বাংলাদেশ সম্পর্কে, আমি সেটা এখানে উচ্চারণ করব না কারণ ডক্টর মোমেন আমাদের অনেক শ্রদ্ধার পাত্র, এবং কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিব। তখন কিন্তু সারা বাংলাদেশকে তোলপাড় করে ফেলেছে। এখনো সাইবার সন্ত্রাসীরা, সেই পিনাকি, সেই ইলিয়াস, কনক সরোয়ার সুযোগ পেলেই কিন্তু মোমেন স্যারের ওই কথা নিয়ে তির্যক মন্তব্য করে। কিন্তু দেখেন এই সব সন্ত্রাসীরা কিন্তু এখন চুপসে গেছে, এবং সন্ত্রাসী বাদ দেন, যেখানে সারা বাংলাদেশ ওই কথা নিয়ে অনেক ধরনের টিটকারি মেরেছিল, তারা কিন্তু আজকে এই যে খলিল সাহেব একই ধরনের মন্তব্য করলেন, আমি মনে করি যে একই ধরনের এটা সমালোচনা করা যায় যে উনি এখানে বললেন যে কি স্ত্রী এবং সতীন, সারা বাংলাদেশের কেউ কিন্তু একটা কথা বললো না, অথচ যেই পররাষ্ট্রমন্ত্রীর একটা সহজ সরল কথাকে সারা বাংলাদেশ সেটা কোট করে টিটকারি মেরেছিল, তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন মানুষ বাংলাদেশের। এবং আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা তো ফরেন সার্ভিস করতে করতে চাকরির খাতিরে দেখেছিলাম যে মোমেন স্যার একবার আমেরিকা গিয়েছিলেন, তখন অবশ্য ডিপ স্টেট টেস্টেড যেগুলো বলা হয়, অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য বাংলাদেশে টাকা পয়সা পাঠাচ্ছে, যে টাকা পয়সার কাহিনী আমরা শুনেছি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে। তখন মোমেন সাহেব আর তখন জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন টেবিলের 2 পাশে বসে তারা মিটিং করছিলেন। সেই মিটিংয়ে ওই দুইজনই প্রেসের সামনে ওইখান থেকে টেবিলে বসে 1 মিনিট করে তারা কথা বলেছিলেন, যেটা কিন্তু এখন আর বিএনপি সরকারের খলিল সাহেব সাহসী করছেন না, অর্থাৎ আমেরিকানদের সাথে একসাথে সাংবাদিক সম্মেলনে আসার। তিনি একা এসেই কিন্তু রেগে যাচ্ছেন, ধমক দিচ্ছেন, বিভিন্ন কথা বলছেন। অথচ যারা টেবিলে তখন অ্যান্টনি ব্লিংকেন এবং ডক্টর একে আব্দুল মোমেনকে দেখেছেন, আমাদের কাছে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে সেই অ্যান্টনি ব্লিংকেনকে কিন্তু ডক্টর আব্দুল মোমেনের ছাত্র মনে হয়েছিল, ছাত্র, শুধুই ছাত্র, একজন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর একজন সর্বা বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। শুধু ডক্টর আব্দুল মোমেন কেন, আমরা যদি অন্য পররাষ্ট্রমন্ত্রীগুলোর দিকে তাকাই, সেই ডাক্তার দীপু মনি, আবুল হাসান মাহমুদ আলী, ডক্টর হাসান মাহমুদ, সাথে আমাদের 2 বারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, উনাদের দিকে আপনারা তাকান। আপনারা এখন দরকার হলে আমার কথা বিশ্বাস না করলে ইউটিউবে যান, উনাদের অনেক ভিডিও আছে, অনেক ধরনের আপনার ইন্টারভিউ আছে, প্রেস কনফারেন্স আছে, এমনকি আমাদের তখনকার পররাষ্ট্র সচিবগুলোও যদি দেখেন, বিশেষ করে আমাদের সর্বশেষ ফরেন সেক্রেটারি যিনি মাসুদ বিন মোমেন, তাদের আপনারা মিডিয়া উপস্থিতি দেখেন, সাংবাদিকদের সাথে কথা বলা দেখেন, বিদেশি গেস্টদের সাথে দাঁড়িয়ে কথা বলা দেখেন, আপনারা দেখবেন কি গ্রেস, কি ধরনের একটা অ্যাপিয়ারেন্স, কিভাবে কূটনীতি সুলভ, যেটা দেখলে একটা দেশের নাগরিক হিসাবে আসলে আপনার গর্ববোধ হবে যদি আপনি বর্তমানে তারেক রহমান সরকারের মানে বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকেন। আমরা দেখেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্লাইমেট এনভয় জন কেরি, যিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন সেই ডেমোক্রেটিক পার্টির হয়ে, তিনি বাংলাদেশে এসেছিলেন। তখন আপনারা দেখেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সামনে কিভাবে নম্র হয়ে সেই জন কেরি দাঁড়িয়েছিলেন, এবং তখনও ডক্টর আব্দুল মোমেন এবং জন কেরি সাংবাদিক সম্মেলন করেছিলেন, কি গ্রেসফুল। আমি অবশ্য নিজেই তখন ডাইরেক্টর জেনারেল পাবলিক ডিপ্লোমেসি ছিলাম, অর্থাৎ যেটা ছিল একসময় এক্সটার্নাল পাবলিসিটি উইং,
যেই দেশ থেকে আসলে সব সাংবাদিক সম্মেলন আয়োজন করে, আমি নিজেই ওগুলো আয়োজন করেছিলাম ডিজি হিসাবে, এবং আমি নিজে স্বচক্ষে এগুলো দেখেছি। এখন সেখানে দেখি যে তারেক রহমান সরকার একজন অতিরিক্ত পররাষ্ট্র সচিবকে বসিয়েছে একই দেশ দেখার জন্য। সব আছে, কিন্তু আসলে সেই সেই অ্যাপিয়ারেন্সটা নাই, সেই গ্রেসটা নাই, সেই আভিজাত্যটা নাই। এখন হয়ে গেছে হুমায়ুন কবিরের খটখট করে হাসা, দাঁত দেখিয়ে হাসা, ডক্টর খলিলুর রহমানের মারমুখী ভাব, আর পাশে অন্য কারো আসলে বিরস বদনে দাঁড়িয়ে থাকা। কোথায় চলে এসছে বাংলাদেশের সরকারের ফরেন পলিসি কন্ডাক্ট? কোথায় ছিল সেই ডাক্তার দীপুমণি সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টনের সাথে পাশাপাশি দাঁড়িয়ে ওয়াশিংটনে, ঢাকাতে 2বার কিন্তু এসব প্রেস কনফারেন্স করেছেন। আপনারা একটু ইউটিউবে গিয়ে সেগুলো দেখবেন। আর এখন খলিল সাহেব যা করছেন, অর্থাৎ চীন থেকে এসে কিংবা ওই যে সার্জিও গড় ঢাকায় থাকা অবস্থায়, এগুলোকে কিন্তু আপনারা একটু তুলনা করবেন। আমার ওই দিন মনে হয়েছে গতদিন, এই যে আমিও সেটা নিয়ে আলাদাও কথা বলেছি, যে খলিল সাহেব গতদিন যেভাবে উত্তেজিত ছিলেন, মনে হলো ওনার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, ওনার উপর দিয়ে তুফান চলে গেছে, ভূমিকম্প হয়ে গেছে ওনার পায়ের নিচে। আপনি যদি ডক্টর হাসান মাহমুদকে নেন, দেখবেন যে এই খলিল সাহেবের যেই বোঝা, এটা যদি ডক্টর হাসান মাহমুদের উপর 10 গুণ করেন, উনি কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনি মোটেও বুঝতে পারবেন না যে তার উপর একটা ঝড় বয়ে গেছে। ঠিক একইভাবে ডক্টর আব্দুল মোমেনকে আমরা দেখেছি যে তিনি ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের পাশে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। কখনো তো আমাদের কাছে মনে হয় নাই যে এই দুরবস্থা আসলে বাংলাদেশ পড়তে পারে। শাহরিয়ার আলম সাহেবের দেখেন, উনি প্রেসকে কি সুন্দরভাবে হ্যান্ডেল করতেন সব সময়। কিংবা আবুল হাসান মাহমুদ আলী, যে পরিমাণ প্রজ্ঞাবান একজন মানুষ ছিলেন, অথচ আমি ব্যক্তিগতভাবে আমাদের এইসব পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সবার সমালোচনা করেছি, যে ওনাদের সম্পর্কে তির্যক মন্তব্য করেছি, বলেছি তারা ব্যর্থ, তারা এটা সেটা। কিন্তু আজকে যখন তাকিয়ে দেখি তারেক রহমান সরকারের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার যে 3 জন, আমি অবশ্য শামা ওবায়েদকে খুব একটা দোষ দেই না, উনি মনে হচ্ছে যে একমাত্র মাথা ঠান্ডা রেখে এখন পর্যন্ত টিকে আছেন। বাকি খলিল সাহেব এবং আর পররাষ্ট্র উপদেষ্টা, এরা কিন্তু আসলে খেই হারিয়ে ফেলেছে। আর পররাষ্ট্র উপদেষ্টা তো একেবারেই কি বলবো ওনার সম্পর্কে, উনি একটা সম্মানিত পোস্টে আছেন, কিন্তু উনি আসলে প্রধানমন্ত্রীর প্রতি কোনোভাবেই উনি ইয়ে করতে পারছেন না, মানে প্রধানমন্ত্রীর প্রতি কোনো দায়িত্বই পালন করতে পারছেন না, মানে তার প্রধানমন্ত্রীর প্রতি, তারেক রহমানের প্রতি। আর খলিল সাহেবের উপর আমি এটাকে আসলে আল্লাহর গজব হিসাবে দেখি। 2024-এর জঙ্গি উত্থানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অত্যন্ত দেশপ্রেমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গি, সারা বাংলাদেশের মানুষকে জঙ্গি, সাইবার সন্ত্রাসীদের দ্বারা, জঙ্গিদের বিভিন্ন অভিনয় দ্বারা, নটনটিদের অভিনয় দ্বারা মানুষের এক ধরনের মগজ ধোলাই করে কিন্তু বাংলাদেশের রাস্তায় নামিয়েছিল ঢাকা শহরে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুন খারাপি যাতে কম হয় না হয় সেজন্য তিনি দৃশ্যপট থেকে সরে যান। পরবর্তীতে দেখেন বাংলাদেশের সেই 7% 8% বার্ষিক যে অর্থনীতির যে প্রবৃদ্ধি ছিল, সেটা এখন 2.2% এসে, এবং এটা যতদিন যাচ্ছে মনে হচ্ছে যে এটা কমা ছাড়া বাড়বে না। বন্ধুরা, আপনারা যারা দেখছেন একটু চিন্তা করে দেখবেন, শেখ হাসিনা যেদিন বাংলাদেশের লাস্ট ক্ষমতায় ছিলেন 5 আগস্ট 2024, সেই দিন আপনার পকেটে যেটা ছিল 100 টাকা, সেটা আজকে আপনার পকেটে কিন্তু 40 টাকা। এটা আপনি হয়তো বুঝছেন না বাংলাদেশে বসে, কিন্তু যারা মধ্যমেয়াদী বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের যারা সন্তান বিদেশে পড়াশোনার খরচ পাঠান, তারা জানেন যে একটা ডলার কিনতে গেলে আজকে কত টাকা মানুষের পকেট থেকে চলে যাচ্ছে। বা চিকিৎসার জন্য যারা বিদেশে আপনাদের আপনজনকে নিয়ে যাচ্ছেন, একটা ডলার কিনতে গেলে আপনার পকেট থেকে কত টাকা ঝরে যাচ্ছে। এগুলা কিন্তু বাংলাদেশকে 2024-এর জঙ্গিদের অবদান। এবং তারেক রহমান সরকারের ফরেন পলিসি বা সার্জিও গোরের ভিজিট নিয়ে আরো অন্যান্য ভিডিও করছি বলে এখানে এই কথাগুলো বলছি না, শুধু একটা জায়গায় এসে আবার থামি। এর মধ্যে আবার খবর এসছে যে তারেক রহমান সরকারের ভারতের প্রধানমন্ত্রী যেই দাওয়াত দিয়েছেন, সেখানে নাকি ওনাকে
বিমস্টেকের প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কি উল্লেখই করেন না। এটা আবার আজকে দেখলাম যে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে যিনি স্পোক্স পার্সন আছেন তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, প্রশ্ন করার পর কিন্তু স্পোক্স পার্সন উত্তরটা দিলেন না, মানে উনিও কনফিডেন্টলি বলতে পারছেন না সত্যি সত্যি শুধু কি বিমস্টেকের প্রধানমন্ত্রী বলেই কি নরেন্দ্র মোদী সাহেব তারেক রহমানকে চিঠিটা পাঠিয়েছেন, নাকি তিনি যে বাংলাদেশেরও প্রধানমন্ত্রী সেটাও স্বীকার করেছেন। তিনি অবশ্য বলেছেন সাংবাদিককে ওইটা তিনি জেনে এসে জানাবেন, কিন্তু আমারও একটু খটকা লাগলো যে এটাতে এত কনফিউশন, তাহলে কি কোনো মানে যা বলা হচ্ছে তাই সত্যি? তো তারেক রহমানের সাহেবের উচিত এখনই দাওয়াত পত্রটা ফেসবুকে প্রকাশ করে দেয়, কারণ সাম্প্রতিককালে আমরা দেখেছি যে অনেক এই ধরনের দাওয়াত পত্র কিন্তু সবাই প্রকাশ করেছে, এমনকি ভারতীয়রাও প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী তো অত্যন্ত আহ্লাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে 2বার দাওয়াত করেছেন ভারতে ভিজিট করার জন্য। সেইগুলো তো ইন্ডিয়ান হাই কমিশনই প্রকাশ করেছে। কারণ ব্রিক্সের যে সম্মেলনে তারেক রহমান দাওয়াত পেয়েছেন সেই দাওয়াত পত্রটা কিন্তু প্রকাশ করে দিলে কিন্তু এই জল্পনা কল্পনার অবসান হয়। আসলে তারেক রহমান জানছেন ওনা কি করবেন, তার পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পারছে না, তাদের আসলে কোনো কার্যক্রম নাই, তাদের ফেসবুক, তাদের টুইটার এগুলো আসলে অলস পড়ে আছে। আমি একটু বলি কেন, কারণ এই ফেসবুক ইউটিউব গুলা কিন্তু আমার হাত ধরে অনেক গতি পেয়েছিল ফরেন মিনিস্ট্রির। ফেসবুক আর এক্স হ্যান্ডেল যেটা টুইটার, আমার হাত ধরে যে গতি পাওয়ার জিনিস এখন কোনোই গতি নাই। এবং আমি নিজে যখন এগুলার গতি আনয়ন করি তখন আমি নিজেও ফেসবুক এক্স বা টুইটার চালাইতেই জানতাম না, আমাকে শাহরিয়ার আলম সাহেব ধমক দিয়ে এই টুইটারটা খুলিয়েছিলেন, এখন যেটা ফরেন মিনিস্ট্রির এক্স হ্যান্ডেল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আসলে। আমরা যদি শেখ হাসিনা